আগের চেয়েও ভয়ঙ্কর ও শক্তিশালী ইরান দ্রুত বাড়াচ্ছে অস্ত্রের উৎপাদন, দাবি খোদ আমেরিকার গোয়েন্দাদের। কতটা বিপদে ট্রাম্প? সন্তান বেঁচে দিচ্ছে আফগানিস্তানের অনেক পরিবার, কিন্তু কেন কেন ৭৫% মানুষ খাবারের অভাবে ভুগছে? কি করছে তালেবান সরকার? ফিলিস্তিনিদের জন্য সাহায্য নেয় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবীদের উপর ইসরায়েলের চরম নির্যাতন, এখনো চুপ কেন বিশ্ব? আমেরিকাকে মোকাবেলায় আগের চেয়েও ভয়ঙ্কর, বিপজ্জনক আর শক্তিশালী হয়ে উঠেছে ইরান, এমন দাবি খোদ আমেরিকার গোয়েন্দাদের। মার্কিন গোয়েন্দাদের বরাত দিয়ে বৃহস্পতিবার আমেরিকার সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, কয়েক বছর নয় বরং কয়েক মাসের মধ্যে যুদ্ধে ক্ষতিগ্রস্ত অস্ত্র কারখানাগুলোকে মেরামত করে ধারণার চেয়েও দ্রুত গতিতে ড্রোন আর মিসাইল উৎপাদন ব্যাপক হারে বাড়িয়েছে ইরান। ফলে আবারও ইরানে হামলা হলে নরকে পরিণত হতে পারে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি, জ্বালানি খাত সহ বহু স্থাপনা, মত বিশ্লেষকদের। তারা বলছেন, মার্কিন হামলায় ইরানের সামরিক সক্ষমতা ৯০% ধ্বংস হয়ে গেছে। আমেরিকার এমন দাবিও পুরোপুরি ভুল প্রমাণ হলো। শত্রুর জন্য আগের চেয়ে ভয়ঙ্কর, বিপজ্জনক আর শক্তিশালী হয়ে উঠেছে ইরান, এমন দাবি করেছে খোদ আমেরিকান গোয়েন্দারা। তারা বলছে, কয়েক বছর নয় বরং কয়েক মাসের মধ্যেই ধারণার চেয়ে দ্রুত গতিতে যুদ্ধে ক্ষতিগ্রস্ত অস্ত্র কারখানাগুলোকে মেরামত করে ড্রোন আর মিসাইল উৎপাদন ব্যাপক হারে বাড়িয়েছে ইরান। ফলে যুদ্ধের সময় মার্কিন হামলায় ইরানের ড্রোন, মিসাইল সহ সামরিক সক্ষমতা ৯০% ধ্বংস হয়ে গেছে এবং এগুলো আবারও বানাতে ইরানের কয়েক বছর সময় লেগে যাবে। আমেরিকান এমন ধারণা পুরোপুরি ভুল প্রমাণ হলো। ফলে ইরানের ধ্বংস তো দূরে থাক, আবারও খামেনির দেশে হামলা চালালে তা আমেরিকা ও তার মিত্রদের জন্য কতটা ভয়াবহ পরিণতি নিয়ে আসবে সেই প্রশ্ন উঠেছে। ইরানের অস্ত্র সক্ষমতা নিয়ে কি বলছে মার্কিন গোয়েন্দারা? আমেরিকার গোয়েন্দাদের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম CNN বলছে, যুদ্ধবিরতির এই সময় ইরান তাদের ড্রোন উৎপাদন এবং হামলার সক্ষমতা আগের চেয়ে বাড়িয়েছে, যা কেবল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য নয়, উপসাগরীয় দেশগুলোর জন্য হুমকি হয়ে উঠেছে। ফলে আবারও ইরানে হামলা হলে আরও আগ্রাসী ও বিপজ্জনক পাল্টা জবাব দেবে তেহরান। নরকে পরিণত হবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি, স্থাপনা আর ইসরায়েল সহ মিত্র দেশগুলো। মার্কিন গোয়েন্দারা বলছে, এই যুদ্ধে ইরানের সামরিক সক্ষমতা কিছুটা কমেছে, তবে পুরোপুরি ধ্বংস হয়নি। বরং ইরানিরা দেখিয়েছে কিভাবে দ্রুত ক্ষতিগ্রস্ত সামরিক ঘাঁটিগুলো মেরামত করে কিভাবে দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া যায়। CNN-কে দুটি মার্কিন গোয়েন্দা সূত্র জানিয়েছে, ইরানের অস্ত্রের মজুদের অর্ধেকেরও বেশি এখনো অক্ষত। এখনো তাদের হাজার হাজার ড্রোন অব্যবহৃত পড়ে আছে। বিশেষ করে ইরানের উপকূলীয় এলাকায় থাকা প্রতিরক্ষা ক্রুজ মিসাইলগুলো একটি বড় অংশ অক্ষত রয়েছে। আর হরমুজ নিয়ন্ত্রণের জন্য এই অস্ত্রগুলো ব্যবহার করতে পারে ইরান। আর মার্কিন গোয়েন্দাদের এই দাবিগুলো যে সত্যি তার প্রমাণ মিলেছে খোদ ইরানের কথাতেও। বরাবরের মতো আবারও ইরানে হামলা হলে নতুন চমক দেওয়ার হুমকি দিয়ে আসছে ইরান। নতুন করে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC কড়া ভাষায় হুমকি দিয়েছে, ভবিষ্যতে আর কোনো সংযম দেখাবে না ইরান। তারা বলছে, তেহরান নিজস্ব অর্থায়নে এমন সব অস্ত্র প্রস্তুত করছে যা আগে প্রকাশ্যে আসা তো দূরের কথা, পরীক্ষা পর্যন্ত চালানো হয়নি। এ কারণে ভবিষ্যতে মার্কিন ঘাঁটিগুলোর পরিণতি হবে আরও ভয়ানক। তেহরানের বিরুদ্ধে কৌশলগত পরাজয় থেকে যুক্তরাষ্ট্র ও জায়নবাদী গোষ্ঠী শিক্ষা নিতে ব্যর্থ হয়েছে বলেও দাবি করে IRGC। আর এমন পরিস্থিতিতে ইরানের মাটিতে আবারও হামলা হবে কিনা তা নিয়ে ফোনে প্রায় ১ ঘন্টা বাকবিতণ্ডা চলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মাঝে। মার্কিন কর্মকর্তাদের বরাতে CNN বলছে, তেহরানে আবারও দ্রুত হামলা চালানোর জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে চাপ দিয়ে আসছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। তবে নেতানিয়াহুর প্রস্তাব নাকচ করে দেন মার্কিন প্রেসিডেন্ট। কারণ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট জানান, পবিত্র হজের সময় যুদ্ধ শুরু না করতে উপসাগরীয় দেশগুলোর অনুরোধে আপাতত ইরানে হামলার পরিকল্পনা থেকে সরে এসেছেন তিনি। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন অনুযায়ী হজের সময় ইরানে হামলা চালালে মুসলিমদের কাছে প্রেসিডেন্ট ট্রাম্পের ভাবমূর্তি নষ্ট হবে, তাই তিনি হামলা না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। এ ধরনের প্রচারের মাধ্যমে ট্রাম্প নয়া কৌশলের পথে হাঁটছেন বলে কোনো বিশ্লেষক মনে করছেন। এরই মধ্যে যুদ্ধে ইরানের হামলায় শুধু উপসাগরীয় অঞ্চলের মার্কিন সেনা ঘাঁটিই নয়, ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বোমারু বিমান, ড্রোন, নজরদারি বিমান, জ্বালানি সরবরাহ বিমান সহ যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর অন্তত ৪২টি বিমান। এদিকে তেহরান ওয়াশিংটনের নতুন হামলা ঠেকাতে আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির। একে যুদ্ধের সমাপ্তি টানার শেষ সুযোগ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। জোর করে ইরানকে আত্মসমর্পণ করানো যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। ফিলিস্তিনিদের পক্ষে মানবতা দেখানো যেন আজন্ম পাপ। এবার আন্তর্জাতিক স্বেচ্ছাসেবীদের ধরে নিয়ে চরম শিক্ষা দিয়ে হাড়ে হাড়ে টের পেতে বাধ্য করছে ইসরায়েলি বাহিনী। চরম অপমান, অপদস্থ করে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছেন খোদ ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গাভির। শুধু পাকিস্তান বা ইন্দোনেশিয়ার মতো মুসলিম বিশ্ব নয়, এর তীব্র নিন্দা জানিয়েছে কানাডা, গ্রিস, ইটালির মতো পশ্চিমা দেশ। বিবৃতি দিয়ে স্বেচ্ছাসেবীদের মুক্তির আহ্বান জানিয়েছে জাতিসংঘ। আন্তর্জাতিক আইন কানুনের তোয়াক্কা না করে দিনকে দিন ইসরায়েলের এমন বেপরোয়া হয়ে ওঠার কারণ কি? কেন থামানো যাচ্ছে না বর্বর এমন ঘৃণ্য উন্মাদনা?
টানা হেঁচড়া আর অপমান অপদস্থ করে যাদের নেওয়া হচ্ছে তারা চোরাকারবারি বা কুখ্যাত সন্ত্রাসী বা গ্যাং সদস্য নন। এদের অনেকে ডাক্তার, লেখক, মিডিয়াকর্মী, স্বাস্থ্যসেবা কর্মী, মানবাধিকার কর্মী সহ নানা পেশায় থাকা মানবতাবাদী। চরম অবমাননার এমন দৃশ্য ঘটনাস্থলে দাঁড়িয়ে উপভোগ করাই শুধু নয়, আটককৃতদের গালাগাল করে সেনাদের উৎসাহ জুগিয়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গাভির, যা মুহূর্তেই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সদল বলে আটককৃতদের অপরাধ, বিবেকের তাগিদ থেকে নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতি মানবিক সহায়তার হাত বাড়িয়ে পাশে দাঁড়াতে চড়ে বসেছিলেন গ্লোবাল সমুদ ফ্লোটিলার নৌবহরে। দিনের পর দিন বাড়তে থাকা ইসরায়েলের বেপরোয়া অকথ্য নির্যাতনের কারণ কি? ফিলিস্তিনিদের মানবিক সহায়তায় এগিয়ে যাওয়াও সহ্য হচ্ছে না কেন? এর কারণ কি বিশ্বের শক্তিধর দেশগুলোর নীরবতা, নাকি বিশ্বমঞ্চ থেকে ইসরায়েলের দিনকে দিন গুরুত্বহীন হয়ে পড়া? তারা অনেক গর্ব নিয়ে বড় বীরের মতো এসেছিল। দেখুন এখন তাদের কেমন লাগছে। দেখুন, বীরও নয়, কিছুই নয়, সন্ত্রাসের সমর্থক। প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে বলছি, আরো অনেক বেশি সময়ের জন্য তাদের আমার কাছে দিন। সন্ত্রাসীদের কারাগারে রাখার জন্য তাদের আমাদের কাছে দিন। এমনটাই হওয়া উচিত। 19 মে ভূমধ্যসাগরে আবার হানা দিয়ে গ্লোবাল সমুদ ফ্লোটিলার প্রায় 50টি নৌযান আটক করে ইসরায়েলি বাহিনী। এ সময় অন্তত 2টি নৌযান লক্ষ্য করে গুলি করা হয়। গুলি চালানোর ভিডিও থাকলেও তা বেমালুম অস্বীকার করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। সেই সাথে স্বীকার করেছে যুক্তরাষ্ট্র, তুরস্ক, গ্রিস সহ 40টি দেশের অন্তত 430 জনকে ধরে নেয়ার তথ্য। গত এপ্রিলে এভাবে 175 জন স্বেচ্ছাসেবীকে তুলে নিয়ে অকথ্য নির্যাতন করে দীর্ঘদিন কারাগারে রাখার পর তাদের মুক্তি দিয়েছে ইসরায়েল। গত বছরের অক্টোবরেও একই সংগঠনের বড় ত্রাণবহর মাঝপথে আটকে দিয়ে আলোচিত জলবায়ু আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ, বাংলাদেশের আলোকচিত্রী শহীদুল আলম সহ 450 জনের বেশি স্বেচ্ছাসেবীকে গ্রেফতার করা হয়। ইসরায়েলের এই বেপরোয়া নির্যাতনে নিন্দা তো দূরের কথা, বরং গ্লোবাল সমুদ ফ্লোটিলার 4 জনের ওপর চলতি সপ্তাহেই অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্র চরম বিতর্কিত এই ধরপাকড়ে সমর্থন দিলেও এতে ফুঁসে উঠেছে একাধিক মুসলিম দেশ। ইসরায়েলের এই অসভ্যতার নিন্দায় বিক্ষোভ মিছিল আর স্লোগানে প্রকম্পিত হচ্ছে রাজপথ। পাকিস্তানের করাচি প্রেস ক্লাবের বাইরে মিছিল থেকে ইসরায়েল বিরোধী স্লোগান দেন বিক্ষুব্ধরা। তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইসরায়েলের মন্ত্রী বেন গাভিরের শেয়ার করা নির্যাতনের ভিডিওর কথা উল্লেখ করে এক্স হ্যান্ডেলে প্রতিক্রিয়া দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। নির্দেশ দিয়েছেন ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব করে ব্যাখ্যা চাওয়ার। স্বেচ্ছাসেবীদের মৌখিক ও শারীরিক নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে সসম্মানে তাদের মুক্তি চেয়ে বিবৃতি দিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। চুপ থাকেনি শুধু কড়া বিবৃতিতে ক্ষমতা দেখানো জাতিসংঘ। ইসরায়েলের মন্ত্রী বেন গাভিরের দম্ভ দেখানোর ঘৃণ্য অপচেষ্টার সমালোচনাও করেছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক। কঠোর ভাষায় নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। Indonesia mengutuk গ্লোবাল সমুদ ফ্লোটিলার স্বেচ্ছাসেবকদের বিরুদ্ধে ইসরায়েলের অমানবিক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছে ইন্দোনেশিয়া, যা মানবিক নীতির পরিপন্থী। আমরা আবারও বলছি যে এই গ্লোবাল সমুদ ফ্লোটিলা এবং এর অন্তর্ভুক্ত স্বেচ্ছাসেবকদের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক পদক্ষেপ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। dan relawan yang tergabung di dalamnya. বৈশ্বিক নিন্দার ঝড় উঠলেও ইসরায়েল কি আমলে নেবে? অতীত ঘাটলে সেই আশায় গুড়ে বালি বলেই ধরে নিতে হবে। ভয়ভীতির তোয়াক্কা না করে আন্তর্জাতিক নিয়মকানুনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যুগ যুগ ধরে হত্যা, বর্বরতা, গণহত্যা চালিয়ে যাওয়ার কারণ কি? আন্তর্জাতিক সম্পর্ক আর আইনি বোদ্ধাদের বিশ্লেষণের সমাপ্তি ঘুরে ফিরে থেমে যায় একই গন্তব্যে। দুর্বৃত্ত রাষ্ট্র হিসেবে ইসরায়েলের অপ্রতিরোধ হয়ে ওঠার হোতা হিসেবে যুক্তরাষ্ট্রের নিরঙ্কুশ প্রশ্রয় আর নির্লজ্জ মদতকে দায়ী করেছেন তারা। নিজের সন্তান বেঁচে দিতে বাধ্য হচ্ছে আফগানিস্তানের অনেক পরিবার, কিন্তু কেন এমনটা করছে তারা? কি বলছে বিবিসির অনুসন্ধানে এক প্রতিবেদন? জাতিসংঘ বলছে আফগানিস্তানের প্রতি 4 জনের মধ্যে 3 জন অর্থাৎ 75% মানুষ এখন অপুষ্টি, খাবার ও চিকিৎসা অভাবে ভুগছে। সব মিলে পরিস্থিতি ভয়াবহ মানবিক সংকটের রূপ নিয়েছে বলে সতর্ক করে দিয়েছে জাতিসংঘ। ভোরের আলো ফুটতেই আফগানিস্তানের গোর প্রদেশের রাজধানী চাকজারানের ধুলামাখা চত্বরে জড়ো হয় শত শত মানুষ। ক্লান্ত মুখে রাস্তার ধারে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকে তারা। আশা কেউ হয়তো এসে কোনো কাজের সুযোগ দেবে। ওই দিন পরিবার খাবার পাবে কিনা তা নির্ভর করছে কাজ পাওয়ার উপর, তবে তার সম্ভাবনা খুবই কম। জাতিসংঘের হিসাব অনুযায়ী আফগানিস্তানের প্রত্যেক 4 জনের মধ্যে 3 জন অর্থাৎ প্রায় 75% মানুষ এখন ন্যূনতম মৌলিক চাহিদা পূরণ করতেও হিমশিম খাচ্ছে। বেকারত্ব, অপুষ্টি, চিকিৎসা সংকট ও খাদ্য ঘাটতি মিলিয়ে পরিস্থিতি ভয়াবহ
ভয়াবহ আকার নিয়েছে। গোর প্রদেশকে সবচেয়ে সংকটপূর্ণ অঞ্চলগুলোর একটা হিসেবে বিবেচনা করা হচ্ছে। তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর থেকেই আফগানিস্তানের অর্থনীতি ক্রমাগত সংকুচিত হচ্ছে। আন্তর্জাতিক সহায়তা হ্রাস, দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্থবিরতা এবং বেকারত্বের চাপে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। খাদ্য ও চিকিৎসা সেবার অভাবে বহু পরিবার এমন চরম পরিস্থিতিতে পৌঁছেছে যেখানে সন্তানকে বিক্রি করার মতো হৃদয় বিদারক সিদ্ধান্ত নিতে হচ্ছে। বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে এমন মর্মান্তিক বাস্তবতা। গোর প্রদেশের স্থানীয় শ্রমিকদের অনেকে জানান, দিনভর কাজ করেও তারা বাংলাদেশি মুদ্রায় মাত্র 250 থেকে 350 টাকার সমপরিমাণ আয় করতে পারেন। অনেক দিনই কাজ মেলে না, ফলে স্ত্রী সন্তান নিয়ে দিনের পর দিন অনাহারে থাকতে হচ্ছে বহু পরিবারকে। ক্ষুধার্ত শিশুদের কান্না শুনেও অসহায় বাবা মায়েরা তাদের জন্য খাবারের ব্যবস্থা করতে পারছেন না। চাকজারানের এই শ্রমবাজারে দাঁড়িয়ে থাকা অনেকেই বলেন, পরিবারকে না খাইয়ে বাঁচিয়ে রাখার চেয়ে আত্মহত্যা সহজ মনে হয়, কিন্তু সন্তানদের মুখের দিকে তাকিয়ে সেই সিদ্ধান্ত নিতে পারছেন না। বয়স বেড়ে যাওয়ায় অনেক শ্রমিক আর কাজ পাচ্ছেন না, তবুও প্রতিদিন ভোরে তারা শ্রমবাজারে আসেন, হয়তো কোনো কাজ মিলবে এই আশায়। পাহাড় ঘেরা চাকচারানের একটি ভাঙাচোরা ঘরে বাস করেন আব্দুল রশিদ আজিমি। 7 বছর বয়সী যমজ মেয়েকে বুকে জড়িয়ে তিনি বলেন, ঋণ আর অভাব তাকে অসহায় করে ফেলেছে। মেয়েরা যখন খাবার চায় তখন তাদের হাতে দেওয়ার মতো কিছুই থাকে না, তাই বাধ্য হয়ে সন্তানদের বিক্রি করার কথা ভাবতে হচ্ছে তাকে। একই রকম করুণ অভিজ্ঞতার কথা জানিয়েছেন সাইদ আহমদ। তার 5 বছরের মেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার খরচ জোগাড়ে তিনি মেয়েকে এক আত্মীয়ের কাছে প্রায় 2 লাখ আফগানি অর্থাৎ 4 লাখ টাকায় বিক্রি করে দেন। তার ভাষায়, অস্ত্রোপচার না হলে শিশুটি বাঁচত না, তাই উপায়ান্তর না দেখেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। একসময় আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সহায়তায় খাদ্য ও পুষ্টি সহায়তা পেত দরিদ্র পরিবারগুলো, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে সেই সহায়তা নাটকীয়ভাবে কমে গেছে। জাতিসংঘের তথ্য মতে আগের বছরের তুলনায় আন্তর্জাতিক সহায়তা প্রায় 70% হ্রাস পেয়েছে। এর সঙ্গে খরা ও অর্থনৈতিক স্থবিরতা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। চাকচারানের প্রধান হাসপাতালেও প্রবল চিকিৎসা সংকট। নবজাতক বিভাগে জায়গা না থাকায় একই শয্যায় রাখতে হচ্ছে একাধিক শিশুকে। অধিকাংশ শিশুই অপুষ্টিতে ভুগছে। চিকিৎসকেরা বলছেন, প্রতিদিন রোগীর সংখ্যা বাড়লেও ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও শয্যার ঘাটতি তীব্র হয়ে উঠছে। অনেক পরিবার চিকিৎসার খরচ চালাতে না পেরে সন্তানদের সময়ের আগেই হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যেতে বাধ্য হচ্ছে। আর প্রতিদিনের মতো শ্রমবাজার থেকে খালি হাতে ফেরা মানুষগুলো পরদিন আবারও ভোরে ফিরে যাচ্ছেন একই স্থানে, একটু কাজ আর এক মুঠো খাবারের আশায়। একদিকে ইরানের সাথে আলোচনা আর অন্যদিকে দেশটির উপর হামলার হুমকি দিয়ে আমেরিকার ভণ্ডামির পরিচয় দিচ্ছে বলে কড়া সমালোচনা করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরানের উপর চালিয়ে আমেরিকা ও ইসরায়েল গোটা মধ্যপ্রাচ্যের আঞ্চলিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে বলেও নিন্দা জানান দুই নেতা। বিশ্বের বিভিন্ন দেশের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতামূলক সামরিক হামলা আর আমেরিকার ভণ্ডামিপূর্ণ আচরণ অগ্রহণযোগ্য বলেও মন্তব্য করেছেন তারা। আধিপত্যবাদের দাপটে বিশ্ব এখন অস্থির। আন্তর্জাতিক নিয়ম শৃঙ্খলা আবারও ল অব দ্য জঙ্গল বা জোর যার মুল্লুক তার নীতিতে ফিরে যাওয়ার ঝুঁকিতে। বেইজিংয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকে এই সতর্কবার্তাই ছিল চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর কণ্ঠে। সরাসরি কোনো দেশের নাম উল্লেখ না করলেও একই বক্তব্যে মার্কিন গোল্ডেন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা ও ডোনাল্ড ট্রাম্পের কাণ্ডজ্ঞানহীন পারমাণবিক নীতির সমালোচনা করে বুঝিয়ে দিয়েছেন ইঙ্গিতটা আসলে বিশ্বের বৃহত্তম অর্থনীতি ও সামরিক শক্তির দেশ যুক্তরাষ্ট্রের দিকেই। এছাড়া ইরানের ওপর জোর করে যুদ্ধ চাপিয়ে দেয়ায় সরাসরি যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনাও করেছেন শি জিনপিং ও ভ্লাদিমির পুতিন। গত সপ্তাহে বেইজিং সফরে প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রায় খালি হাতে ফিরিয়ে দিলেও ওয়াশিংটন বেইজিং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়টি স্বীকার করেছিলেন প্রেসিডেন্ট শি জিনপিং। একাধিক বক্তব্যে ডোনাল্ড ট্রাম্পও চীনের প্রেসিডেন্টকে পরম বন্ধু সম্বোধন করেছেন। এর সপ্তাহ না পেরোতেই আরেক মিত্র ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকে কেন মার্কিন প্রেসিডেন্টের কড়া সমালোচনায় মাতলেন চীনের প্রেসিডেন্ট? ইরান ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রাশিয়া ও চীন কি এবার কোনো রাগঢাক না রেখেই প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জোট বাঁধল? আধিপত্যবাদী মনোভাবের কারণে কি দিন দিন একঘরে হয়ে পড়ছে বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্র? রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দেয়া যৌথ বিবৃতিতে শি জিনপিং জানান, ওয়াশিংটনের সাথে স্থিতিশীল ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে চাইলেও বৈশ্বিক স্পর্শকাতর কিছু বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের সাথে মৌলিক মতপার্থক্য রয়েছে, যেখানে চীন ও রাশিয়ার অবস্থান সম্পূর্ণ এক, বিশেষ করে ইরান ইস্যুতে। দুই নেতাই সাফ জানিয়েছেন, ইরানের ভেতরে আমেরিকা ও ইসরায়েলের সবশেষ সামরিক হামলা সরাসরি আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক সম্পর্কে মৌলিক নিয়মগুলো লঙ্ঘন করেছে।
কোনো দেশের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতামূলক সামরিক হামলা আর হামলার প্রস্তুতির আড়ালে আলোচনার ভণ্ডামিপূর্ণ ব্যবহার অগ্রহণযোগ্য বলেও মন্তব্য করেছেন শি পুতিন। এছাড়া ইরানের মতো কোনো সার্বভৌম রাষ্ট্রের নেতাদের গুপ্ত হত্যা, রাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক শাসন ব্যবস্থা পরিবর্তনে উস্কানি দেয়া এবং বিচারের অজুহাতে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নির্লজ্জভাবে অপহরণের কড়া সমালোচনা করতেও ছাড়েননি তারা। ট্রাম্পের ভূমি ও মহাকাশ ভিত্তিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থার পরিকল্পনা বিশ্বব্যাপী স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে বলেও একমত তারা। চলমান বৈশ্বিক অস্থিরতা নিয়ন্ত্রণের স্বার্থে ইরান যুদ্ধ দ্রুত শেষ করার পাশাপাশি আগ্রাসনের নয়া অভিলাষ থেকে মুখ ফিরিয়ে নেওয়া ছাড়া মার্কিন প্রেসিডেন্টের যে কোনো গতি নেই তাও ভালোভাবেই বুঝিয়ে দিয়েছেন পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় প্রভাবশালী এই দুই নেতা।